Go ahead, Modi. Modi, go ahead, Modi. हम तुम्हारे साथ हैं। उनका वहां कश्मीर में जाकर नॉन मुस्लिम को, हमारे हिंदू भाई बहनों को मारने का मकसद एक ही था कि कश्मीर को बताना चाह रहे थे कि यहाँ कोई नॉन मुस्लिम नहीं आ सकता। यहाँ के वजीर आला की हैसियत से, यहाँ की टूरिज्म के मिनिस्टर की हैसियत से मैंने इन लोगों को दावत दी थी यहाँ आने की। मेजबान होते हुए मेरी जिम्मेदारी थी कि सही सलामत मैं इन्हें यहां से वापस भेजूं, नहीं भेज पाया और माफी मांगने के अल्फाज नहीं थे। পাকিস্তানের ভেতর থেকেই এবার ভারতকে অনুরোধ জানানো হলো, মোদী সরকারকে অনুরোধ জানানো হলো যত তাড়াতাড়ি সম্ভব আক্রমণ করুন। পাকিস্তানের ভেতর থেকে একটা প্রদেশ ভারতকে আমন্ত্রণ জানাচ্ছে, গো অ্যাহেড ইন্ডিয়া, গো অ্যাহেড মোদি। অন্যদিকে আমরা দেখতে পেলাম যে আজকে নিজের দায় স্বীকার করছেন আসাদুদ্দিন ওয়েসি, পরিষ্কার স্বীকার করে নিয়েছেন যে কাশ্মীরে অমুসলিমদের মারা হয়েছে। অন্যদিকে কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ স্বীকার করলেন, নিজের দায় স্বীকার করলেন। প্রত্যেকেই স্বীকার করে নিচ্ছেন কি ঘটনা হয়েছে কাশ্মীরের পেহেলগামে। শুধুমাত্র আমাদের রাজ্যের তৃণমূল এবং বাম নেতারা ছাড়া এই ভারতবর্ষের সব নেতারাই স্বীকার করে নিয়েছেন যে আদতে কি হয়েছে। অন্যদিকে পাকিস্তানের মধ্যে আবার হাহাকার পড়ে গেছে। এক প্রাক্তন প্রধানমন্ত্রী আর এক প্রাক্তন প্রধানমন্ত্রীকে পরামর্শ দিচ্ছেন কি করে ভারতের সঙ্গে যুদ্ধ এড়ানো যাবে। আর অন্যদিকে একেবারে পাকিস্তানের মধ্য থেকে ভারতকে আমন্ত্রণ জানানো হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব আক্রমণ শুরু করুন। আর পাকিস্তান কিন্তু এত কিছু কাণ্ডের পরেও এই ঘটনার দায় প্রথমে যারা স্বীকার করেছিল, দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট, লস্করি তৈয়বার একটা শাখা সংগঠন, তার পাশেই আজকে দাঁড়িয়ে গেল পাকিস্তান এবং চীন। আর কি হলো এই মুহূর্তের শেষ আপডেট কি সব শোনাবো আপনাদের, দেখাবো এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখাবো পাকিস্তানের দৃশ্য, পাকিস্তানের প্রদেশ বালুচিস্তানের দৃশ্য আমি আপনাদের দেখাবো, যেখানে বালোচ অধিবাসীরা পরিষ্কার বলছেন গো অ্যাহেড মোদি, ভারতকে আমন্ত্রণ জানাচ্ছেন যত তাড়াতাড়ি সম্ভব পাকিস্তানে আক্রমণ করতে। আপনারা জানেন যে একেবারে স্বাধীনতার পর থেকে এই ৭৮ বছরে পাকিস্তান যেমন চেষ্টা করে গেছে যে কাঁটাতার টোপকে সীমান্ত পেরিয়ে ভারতে উগ্রপন্থী হামলা ঘটাবো এবং নিরীহ মানুষ মারবো। ৭৮ বছর ধরে বালোচরাও বিদ্রোহ করে গেছে যে পাকিস্তানে আমরা থাকবো না। সেই বালুচিস্তানের বাসিন্দারা কি বলছেন একেবারে ভারতের ফ্ল্যাগ এবং বালুচিস্তানের ফ্ল্যাগ নিয়ে দেখুন আপনারা। हम तुम्हारे साथ हैं। हम तुम्हारे साथ हैं। कदम बढ़ाओ बीजेपी, बलोच तुम्हारे साथ हैं। कदम बढ़ाओ बीजेपी, बलोच तुम्हारे साथ हैं। অন্যদিকে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী এই ঘটনার দায় স্বীকার করলেন, ক্ষমা চাইলেন দেশের মানুষের কাছে এবং পরিষ্কার তিনি যেটা বলতে চাইলেন যে আমরাই তো মানুষকে ডেকে এনেছিলাম। মুখ্যমন্ত্রী হিসাবে, পর্যটন দপ্তরের মন্ত্রী হিসাবে আমি এই দায় এড়াতে পারি না। আমার দায়িত্ব ছিল যাদেরকে ডেকে আমরা আনছি পর্যটক হিসাবে তাদেরকে একেবারে তাদের জীবন নিয়ে শান্তিতে ফেরত পাঠানো, সেই কাজটা আমি করতে পারিনি। জম্মু কাশ্মীর বিধানসভায় আজকে একটা বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল কাশ্মীরের এই পেহেলগাঁওকে নিয়ে আলোচনা করতে এবং সেখানে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ কি বললেন ছোট্ট করে শুনে নিন আপনারা। मेरे पास अल्फाज नहीं थे कि मैं क्या कह के उनके घर वालों से माफी मांगूं। यहाँ के वजीर आला की हैसियत से, यहाँ की टूरिज्म के मिनिस्टर की हैसियत से मैंने इन लोगों को दावत दी थी यहाँ आने की। मेजबान होते हुए मेरी जिम्मेदारी थी कि सही सलामत मैं इन्हें यहां से वापस भेजूं, नहीं भेज पाया और माफी मांगने के अल्फाज नहीं थे। क्या कहता हूं उनको, उन छोटे बच्चों को जिन्होंने अपने वालिद को खून में लपेटा हुआ देखा, उस नेवी अफसर की विधवा को जिनको शादी हुए ही चंद दिन हुए थे। আসাদুদ্দিন ওয়েসি
মোদী সরকারের এবং বিজেপি সরকারের সবচেয়ে বেশি বিরোধী হিসাবে যে সমস্ত নেতাকে দেখা হয় তাদের মধ্যে একজন হলেন মিম নেতা আসাদুদ্দিন ওয়েসি। কিন্তু এই আসাদুদ্দিন ওয়েসি আপনারা যত সমালোচনাই করুন বা তার উদ্দেশ্য যাই থাকুক না কেন, তিনি কিন্তু প্রকাশ্যে কাশ্মীরের পেহেলগামের এই ঘটনার পর কিভাবে একেবারে ভারত সরকারের পাশে দাঁড়িয়েছেন এবং সত্য কথা বারবার স্বীকার করেছেন যে হিন্দুদের বেছে বেছে মারা হয়েছে, অমুসলিমদের মারা হয়েছে, সেটা একমাত্র স্বীকার করে নিয়েছেন মোদীর সবচেয়ে বড় বিরোধী আসাদুদ্দিন ওয়েসি। এবং তিনি এই ভারতের সমস্ত রাজনীতিবিদদের শিখিয়ে দিয়েছেন যে এরকম একটা বড় ঘটনা ঘটলে কিভাবে কেন্দ্র সরকারের পাশে থাকতে হয় এবং সত্য কথা স্বীকার করতে হয়। দেখুন আপনারা আসাদুদ্দিন ওয়েসি আবার কি বলছেন, দেখুন। आईएसआई हो या आईसिस हो, आईसिस खुरासान हो, या फिर आपके जो डीप स्टेट है या एस्टेब्लिशमेंट है पाकिस्तान का, वो तो यही चाहते हैं कि इस देश में हमेशा के लिए हिंदू मुसलमानों के झगड़े चलते रहे। तो इसीलिए उन्होंने हरकत की और उनका वहां कश्मीर में जाकर नॉन मुस्लिम को, हमारे हिंदू भाई बहनों को मारने का मकसद एक ही था कि कश्मीर को बताना चाह रहे थे कि यहाँ कोई नॉन मुस्लिम नहीं आ सकता। तो उनका मकसद वही है। तो हम पूरे देशवासियों से अपील कर रहे हैं कि आप ऐसे वक्त पे अपनी पॉलिटिकल डिफरेंसेस होंगे, मगर आप उन लोगों को कामयाब होने मत दीजिए जो इस देश को कमजोर करना चाहते हैं, इसकी यूनिटी को कमजोर करने। अरे भाई अभी गवर्नमेंट को छोड़ो ना, ऐसा लूज टॉक मत करिए। गवर्नमेंट का डिसीजन होगा, गवर्नमेंट पूरा सोच के फैसला करेगी। एक में सुनिए, गवर्नमेंट क्या करेगी नहीं करेगी गवर्नमेंट तय करेगी। हमारा बोलना, अपोजिशन कहता है कि आप इस पर स्ट्रांग एक्शन लीजिए, ये खत्म होना ये चीज। अब वो कैसा एक्शन लेंगे, क्या लेंगे, गवर्नमेंट पे तो थोड़ा आपको तो उनको छोड़ना पड़ेगा ना। মোদীর সবচেয়ে বড় বিরোধীরা ওমর আব্দুল্লাহ থেকে শুরু করে আসাদুদ্দিন ওয়েসি এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়িয়েছেন ঘটনার গুরুত্ব বিবেচনা করে। তারা একেবারেও বলেননি যে ওখানে হিন্দুদের হত্যা হয়নি বা ওখানে ইন্টেলিজেন্স ফেলিওর, ভারত সরকারের গাফিলতি, সেনাকে দাগিয়ে দেওয়ার চেষ্টা করেনি। ওমর আব্দুল্লাহ, আসাদুদ্দিন ওয়েসি মোদী সরকারের সবচেয়ে বড় বিরোধী। তারাও এই ঘটনার গুরুত্ব বুঝে কি কথা বলতে হয় সেটা বলে চলেছেন। শুধুমাত্র লজ্জার বিষয় এটাই যে আমার বাংলার, এই বাংলার তৃণমূলী এবং বামেরা, সিপিএম এর নেতা নেত্রীরা এখনো বুঝতে পারলেন না যে দেশের এই পরিস্থিতিতে কি বলা উচিত, কি বলা উচিত নয়। এই একটা বিষয়েও আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ তৃণমূল এবং সিপিএম এর জন্য একেবারে নির্লজ্জ অবস্থায় পড়ে গেছে আমরা। অন্যদিকে আমরা দেখলাম যে পাকিস্তানের এখনকার প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে পরামর্শ দিতে পৌঁছে গেলেন তার বাড়িতে নওয়াজ শরীফ, তার ভাই, এবং পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজ। তারা পরিষ্কার শাহবাজ শরীফকে বলছেন যে এই রকমের ঘটনা কিন্তু এড়াতে হবে। পাকিস্তানের যে সমস্ত মন্ত্রীরা, শাহবাজ শরীফ এবং অন্যান্য মন্ত্রীরা যে সমস্ত উস্কানিমূলক মন্তব্য দিচ্ছেন সেগুলো বন্ধ করতে হবে এবং ভারতের বিরুদ্ধে এই মুহূর্তে উস্কানিমূলক মন্তব্য বলা যাবে না। যে সমস্ত মন্ত্রীরা বলছেন তাদের মুখে লাগাম টানতে হবে এবং এই কাজটা কিন্তু প্রধানমন্ত্রীকে করতে হবে। এই মুহূর্তে এই ব্যাপারটা কূটনৈতিক টেবিলে যে আলোচনায় মধ্য দিয়ে যেটাকে ব্যবস্থা নিতে হবে এমনটাই পরামর্শ দিয়েছেন নওয়াজ শরীফ, প্রাক্তন প্রধানমন্ত্রী পাকিস্তানের। কিন্তু এই মুহূর্তে নওয়াজ শরীফ মনে হয় এটাও জানেন না যে এই মুহূর্তে কূটনৈতিক টেবিলে আলোচনা হওয়ার কোনো জায়গা এই মুহূর্তে নেই। কেন? এত কাণ্ডের পরেও এই যে টিআরএফ, দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট, যারা প্রথম দিন বুক বাজিয়ে বলেছিল আমরাই করেছি, 3 দিন পর ভারতের অবস্থান দেখে পরিষ্কার বুঝে গেল যে পাকিস্তানের বিরুদ্ধে একটা লড়াই হতে চলেছে এবং পাকিস্তান সরকারের চাপে দ্য টিআরএফ, দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট, তারা স্বীকার করতে বাধ্য হলো এই ঘটনার দায় আমাদের নয়। পৃথিবীর ইতিহাসে প্রথম কোন জঙ্গি দল ভয় পেয়ে 2 দিন আগে যারা বুক বাজিয়ে বলেছিল এই ঘটনা আমরাই ঘটিয়েছি, 2 দিন পরে তারাই বলল এই ঘটনার দায় তাদের নয়, তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। সেই টিআরএফ জঙ্গি গোষ্ঠী লস্কর-ই তৈবাকে গোটা পৃথিবী থেকে ব্যান্ড করে দেওয়ার পর তার একটা শাখা সংগঠন খুলেছে। এটাই পাকিস্তানের আশ্রিত জঙ্গি সংগঠনগুলোর কাজ। একটাকে ব্যান্ড করে দিলে তাদের নামে ওই নামটা বাদ দিয়ে অন্য একটা নামে তারাই আবার নতুন করে সংগঠন খোলে। লস্কর-ই তৈবা ব্যান্ড হয়ে গেছে, দল খোলা হয়েছে টিআরএফ, দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট, এবং এই রেজিস্ট্যান্ট ফ্রন্টকে বাঁচানোর জন্য তাদের পাশে দাঁড়ালো পাকিস্তান এবং চীন। এই যে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসবাদীদের যে হামলা, 26 জনের মৃত্যুর যে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নিন্দা প্রস্তাব প্রকাশ করেছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ। এমনিই আপনারা জানেন এই রাষ্ট্র
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, ইউএনএ, এগুলোর কোনো মূল্য নেই। এদেরকে কেউ পৌঁছেও না, কিছু এসেও যায় না, পুরোটাই আমেরিকা চালায়। তারা নিন্দা প্রস্তাব পাশ করলো এবং টিআরএফ এর নাম একবারও নেয়নি। জানা গেছে এই টিআরএফ এর নাম যাতে না নেওয়া হয়, দ্য রেজিস্ট্যান্ট ফ্রম জঙ্গি গোষ্ঠীর নাম যাতে না নেওয়া হয়, তার জন্য অস্থায়ী সদস্য দেশ পাকিস্তান সবচেয়ে বেশি বাধা দিয়েছে এবং এই পাকিস্তানকে সমর্থন করেছে একটা স্থায়ী দেশ চীন। জঙ্গিদের নাম নেওয়া যাবে না, এই হচ্ছে আমাদের জাতিসংঘ রাষ্ট্রসংঘের অবস্থা। ভারতের 3 আর্মি, নেভি, আর্মি এবং এয়ারফোর্স তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে কি কি পরীক্ষা নিরীক্ষা তারা করছে এই মুহূর্তে। সেই সমস্ত পরীক্ষা নিরীক্ষার ছবিও আমরা পাচ্ছি। দ্য নেভির পেজ থেকে আমরা দেখতে পাচ্ছি কিভাবে তারা একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে, যেটা শুধু পাকিস্তান কেন গোটা পৃথিবীতে ভারতের শত্রুদের কাঁপিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। আপনারা আগের দিনে দেখেছেন কিভাবে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে ভিডিও প্রকাশ করা হয়েছে যে তারা কাউকে ভয় পায় না এবং নো মিশন টু ফার, কোনো মিশনই দূরে নেই, সবটাই হাতের মধ্যে আছে। এয়ারফোর্স থেকেও এই ধরনের ভিডিও করা হচ্ছে এবং পরিষ্কার এই 3টে ফোর্স ঘোষণা করে দিয়েছে ছবি দিয়ে যে তারা সম্পূর্ণভাবে তৈরি। কি বলবেন আপনারা? এমনিতেই পাকিস্তান ভয় পেয়ে গেছে, তারা কোনোবার ইরানের হাতে পায়ে ধরছে, কখনো আমেরিকার হাতে পায়ে ধরছে যে এই ঘটনা এবার কূটনৈতিক টেবিলে আনতে হবে। যদি ভারতবর্ষ এবার বুঝে গেছে যে 78 বছর ধরে যে জঙ্গি দেশটাকে শোধরানো গেল না, তাদেরকে শোধরানো যাবে না। 1971-এ এই পাকিস্তানের সঙ্গে লড়াই করে ভারত পাকিস্তানকে দুভাগ করে দিয়েছিল, একটা পাকিস্তান পড়েছিল, পূর্ব পাকিস্তান বাংলাদেশ হয়ে গেছিল। এবার লড়াইটা লাগলে যে এই পাকিস্তান 3 খণ্ড হয়ে যাবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। পাক অকুপাইড কাশ্মীর ভারতের সঙ্গে জুড়ে যাবে। অন্যদিকে বালুচিস্তান, সেই বালুচিস্তান বরাবর স্বাধীনতার আন্দোলন লড়ে এসছে, তারাও আলাদা হয়ে যাবে। আর পাকিস্তান একটা ছোট্ট দেশ হয়তো পড়ে থাকবে বা তার অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। এখন তাই পাকিস্তানের তরফ থেকে হুমকি দেওয়া হচ্ছে, পারমাণবিক যুদ্ধের হুমকি দেওয়া হচ্ছে যাতে ভারত কোনো বড় স্টেপ না নেয় যুদ্ধের মতন। আর অন্যদিকে পাকিস্তানের নেতা মন্ত্রী প্রধানমন্ত্রীরা ইরান, আমেরিকা, রাশিয়া, চীন এদের পায়ে ধরে এই যুদ্ধটাকে আটকানোর চেষ্টা করছে। কি বলবেন আপনারা? বালুচিস্তানে মোদী এবং ভারতের আর্মিকে স্বাগত জানানোর জন্য রীতিমতো জনসভা চলছে, মিছিল চলছে। পাকিস্তান খুব একটা সুবিধাজনক জায়গায় নেই, এমনিতেই ভিখারির দেশ হয়ে গেছে, দেশের তেল নেই, 2 দিনের বেশি যুদ্ধ তারা করতে পারবে না। তারা ভারতকে এই মুহূর্তে শুধু পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে এবং সেই ভয়কে আবার আমাদের রাজ্য থেকে সিপিএম এর নেতারা আবার সেটাকেই হাতিয়ার করে প্রচার শুরু করেছে। আসাদুদ্দিন ওয়েসি এবং ওমর আব্দুল্লাহ যেগুলো বুঝতে পারলো কি বলতে হবে কি বলতে হবে না, আমাদের রাজ্যের তৃণমূল এবং সিপিএম সেটা বুঝতেও পারলো না এবং এখনো দেশবিরোধী কার্যকলাপ, দেশবিরোধী মন্তব্য তারা করে যাচ্ছে। কি বলবেন আপনারা? বাঙালি হিসাবে আর মান সম্মান থাকলো না গোটা দেশের সামনে। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার ভারতে এবং পশ্চিমবঙ্গে, আন্তর্জাতিক দুনিয়ায় এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।